পুরো বিয়ে বাড়িটা অনেক আলোক উজ্জ্বল দেখাচ্ছে। সবাই যার যার মতো অনেক আনন্দ ফুর্তি করে যাচ্ছে। সময় এখন রাত 12টা। সদ্য বিয়ে করে আনা নববধূকে বাসর ঘরে রেখে দরজা বন্ধ করে সবাই যার যার মতো রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছে। ঝিঝি পোকার ডাকে বিরক্তির ছাপ চলে এসেছে নিলয় হাসার নীলের মধ্যে। ছাদের এক কোণায় শেরওয়ানি পরে পাগড়িটা খুলে হাতে নিয়ে আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে নিলয়। পকেট থেকে রিংটা বের করে মনে মনে ভাবছে বাসর ঘরে ঢুকে বউকে উপহার হিসেবে হাতে পরিয়ে দিয়ে বুকে জড়িয়ে ধরে চিরদিনের জন্য আপন করে নিবে। এক পা দু পা করে এগিয়ে গেল বাসর ঘরের দরজার সামনে। নিলয় দরজায় করাঘাত করলো। কিছুক্ষণ পর নববধূ দরজা খুলে দিল। নিলয় বাসর ঘরে ঢুকে দরজা আটকে মেঝেতে গিয়ে দাঁড়ালো। তারপর নববধূ বলে উঠল, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছেন? 8-10টা মেয়েদের মতো আমিও আপনার পায়ে ধরে সালাম করব, তারপর আপনি আমায় বুকে জড়িয়ে ধরে বিছানায় শুইয়ে দিয়ে আপনার অধিকার প্রয়োগ করবেন, আর আমিও আপনার সাথে বাসর রাতের আনন্দ উপভোগ করব? আপনি যদি এটা ভেবে থাকেন তাহলে ভুল করছেন। আমি কখনোই এগুলো করতে পারবো না। এক নিঃশ্বাসে সদ্য বিবাহিত মেয়েটি কথাগুলো নিলয়ের মুখের ওপর বলে দিল। আপনারা কি ভাবছেন নিলয় 8-10টা ছেলের মতো বউয়ের উপর অধিকার প্রয়োগ করার জন্য ঝাঁপিয়ে পড়বে? তারপর নিলয় আস্তে আস্তে মেয়েটির পাশে বসে পড়ল। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তা আমার উপর আপনার তো রাগ কেন জানতে পারি? তাছাড়া আমি আপনার কোনো ক্ষতি করেছি বলে তো মনে হয় না, কারণ আমার আপনার সাথে তো আগে কখনো কথাই হয়নি। নিলয়ের নম্র ভদ্র কথা শুনে নববিবাহিত মেয়েটি খুব অবাক হলো। হয়তো মেয়েটি ভেবেছিল নিলয় তার উপর রেগে গিয়ে জোরপূর্বক অধিকার প্রয়োগ করবে। তারপর মেয়েটি নরম স্বরে যা বলল, আমি দুঃখিত আপনার সাথে খারাপ ব্যবহার করার জন্য। সত্যি কথা বলতে আমি আপনাকে স্বামী হিসেবে কখনোই মেনে নিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমাকে স্বামী হিসেবে তোমার মেনে নিতে হবে না। কিছু মনে করো না, আমি তোমার বয়সে কিছুটা বড়ই হব, তাই তুমি করেই বললাম। আমাকে স্বামী হিসেবে মেনে নিতে পারবে না তাহলে বিয়ে কেন করলে? বিয়ের আগে সবকিছু জানিয়ে দিলেই তো পারতে। তাছাড়া আমি তো আমার ফ্রেন্ডকে দিয়ে তোমার থেকে সবকিছু জেনে নিতে বলেছি, কোথাও তোমার রিলেশন আছে কিনা। তুমি তো বলেছিলে তোমার কোথাও রিলেশন নাই। হ্যাঁ, আমি আপনার বন্ধুকে বলেছিলাম আমার কোথাও রিলেশন নেই। আমি বিয়েতে সম্মতিও জানিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করুন আমি মন থেকে এই বিয়েতে রাজি হইনি। বিয়েতে রাজি হওয়ার জন্য আমার উপর প্রেশার ক্রিয়েট করা হয়। বুঝলাম, আসলে আমারই ভুল তোমার সাথে নিজে থেকে কথা না বলা। আমি ভেবেছিলাম আমার বন্ধুকে যেহেতু সম্মতি জানিয়েছো সেহেতু আমার কথা বলা লাগবে না। হয়তো আমি অনেক ভুল করে ফেলেছি। আমি ভুলে গিয়েছিলাম ছেলের যেমন মেয়েকে দেখে পছন্দ করার অধিকার রয়েছে, তেমনি মেয়েরও অধিকার রয়েছে ছেলেকে পছন্দ করে বিয়েতে সম্মতি জানানোর। কিন্তু আজকের বাবা মারা ভালো চাকরিজীবী, ধন সম্পত্তি আর টাকা পয়সাওয়ালা ছেলে পেলে মেয়েকে জোর করে বিয়ে দিয়ে দেন। এতে করে যে কয়েকটি জীবন নষ্ট হয়ে যায় সেটা হয়তো অনেকেই জানেন না। তো এখন বলো তুমি কি করতে চাও? তুমি যেটা বলবে আমি সেটাই করব। আমি ডিভোর্স চাই। আমার খুব কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে পারছি না ঠিক মতো। ঠিক আছে, তোমাকে ডিভোর্স দিতে আমার কোনো আপত্তি নেই, তবে আজকেই বিয়ে হয়েছে, সো আজকে তো ডিভোর্স দেওয়া সম্ভব না। কিছুদিন যাক, তারপর না হয় ডিভোর্স দিব। মেয়েটি অধরে কেঁদে যাচ্ছেন। নিলয় মেয়েটির সামনে গিয়ে বসলো। তারপর জিজ্ঞেস করলো, আচ্ছা, আমি তো তোমার সব কথাতে রাজি হলাম, তাহলে এখন কান্না করছো কেন? আসলে আমি একটা ছেলেকে ভীষণ ভালোবাসি। তাকে কথা দিয়েছিলাম বেঁচে থাকলে একসাথে বাঁচবো, মরে গেলে একসাথে মরবো। জানি না সে কোন অবস্থায় আছে, হয়তো সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। প্লিজ কেঁদো না, একটু শান্ত হও, আমি দেখছি ব্যাপারটা। কিভাবে শান্ত হব বলুন? ভালোবাসার মানুষকে না পাওয়ার কষ্ট কতটুকু হয়তো আপনি বুঝবেন না। আপনি যদি কাউকে ভালোবাসতেন, তাকে যদি হারিয়ে ফেলতেন, তাহলে বুঝতেন ভালোবাসার কষ্ট কতটুকু। নববধূর কথা শুনে নিলয় রুম থেকে বেরিয়ে ব্যালকনিতে গিয়ে গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। চোখ দিয়ে অঝরে পানি ঝরে যাচ্ছে। আপনারা হয়তো ভাবছেন এই কথা শোনার পর নিলয় কেন অঝরে কাঁদছেন। গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন, তাহলে
জীবনের সাথে ঘটে যাওয়া গল্পগুলো জানতে পারবেন। ফ্ল্যাশব্যাক। সদ্য বিবাহিত পুরুষ যার কথা আপনারা এতক্ষণ শুনছিলেন, তিনি গল্পের নায়ক নিলয় হাসান নীল। ছোটবেলা থেকে বেড়ে ওঠা পাবনা শহরে, এখন পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে প্রাণীবিদ্যা বিভাগে ৩য় বর্ষে পড়ছে। নম্র, ভদ্র, ঠান্ডা মেজাজের ছেলেটি প্রকট আকারে ফেসবুকে আসক্ত। কলেজে, প্রাইভেটে, যেখানেই থাকুক না কেন সব সময় যেন মোবাইলের ভেতরে ঢুকে থাকে। এতে আশেপাশের মানুষরা, বন্ধু বান্ধব কিছুটা বিরক্ত। হঠাৎ একদিন ফেসবুকে ঢুকতেই একটা মেয়ের ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। মেয়েদের ফ্রেন্ড রিকোয়েস্ট পেলে ছেলেরা নিতান্তই খুশি হয়। নিলয় মেয়েটির ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। তারপর মেয়েটি নিলয়কে মেসেজ করে। এভাবে প্রতিদিন মেয়েটার সাথে কথা হতে থাকে। পরের দিন কলেজে যথাসময় ক্লাস শুরু হয়েছে। স্যার ক্লাসে আসন্ন বিজয় দিবস উপলক্ষে একটা অনুষ্ঠানের আয়োজনের নোটিশ ঘোষণা করলো। অ্যাটেনশন প্লিজ ছাত্রছাত্রীরা, আগামী 16ই ডিসেম্বর আমাদের ডিপার্টমেন্টে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত, নাচ, গান, কবিতা, কৌতুক পরিবেশিত হবে। যারা ইচ্ছুক তারা অংশগ্রহণ করবে এবং সকল অংশগ্রহণকারীর জন্য থাকবে পুরস্কার। নিলয় ক্লাস শেষ করে কলেজ থেকে বেরিয়ে যাচ্ছিল, ঠিক তখনই একটা মেয়ে এসে বলল, ভাইয়া ভাইয়া, আমাকে একটু হেল্প করতে পারবেন? প্লিজ প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আগে তো আপনার পরিচয় দিন। আমি মেহেরিন আফরিন মিফতি, সবাই মিফতি বলেই ডাকে। আর আমি এখন প্রাণীবিদ্যা বিভাগে 3য় বর্ষে পড়ছি। তাহলে তো আপনি আমার ক্লাসমেট। তাহলে আগে কখনো দেখি নাই কেন? এতদিন কোথায় ছিলেন? আসলে আমি এতদিন ক্লাসে খুব কম আসতাম আর পরীক্ষা দিয়েই চলে যেতাম। তেমন ক্লাস করার সুযোগ হয়নি, তাই হয়তো আমাকে দেখতে পাননি। তবে আমি কিন্তু আপনাকে খুব ভালোভাবেই চিনি। আরে আজব তো, আপনি আমাকে ভালোভাবে চিনেন মানে কি? আমি তো আপনাকে আগে কখনো দেখিই নাই, কথাও হয়নি। কাউকে চিনতে হলে, জানতে হলে তো কথা বলতে হয়। কিভাবে আপনাকে চিনি, ভালোভাবে জানি সেটা বলা যাবে না। তবে চিন্তা করবেন না, পরে একদিন বলবো। যাই হোক, আমার প্রয়োজনের কথাটা কিন্তু এখনো বলাই হয়নি। ও হ্যাঁ, আপনার কি যেন একটা হেল্প লাগবে, বলুন। ভুলেই গিয়েছিলাম, ধন্যবাদ মনে করিয়ে দেওয়ার জন্য। আমাকে একটা প্রেমের কবিতা খুঁজে দিবেন? আপনি যদি এই হেল্পটা করেন তাহলে আমি বিজয় দিবসের দিন আবৃত্তি করব। আচ্ছা ঠিক আছে, আমাকে 2 দিন সময় দিন, চেষ্টা করব আপনাকে হেল্প করার জন্য। তারপর নিলয় কলেজ থেকে বাসায় এসে ফ্রেশ হয়ে ফেসবুকে ঢুকে পড়লো। ফেসবুকে ঢুকে সেই দিনের মেয়েটির একটি মেসেজ দেখতে পেল। মেসেজটি পেয়ে নিলয় অবাক হয়ে গেল। তারপর নিলয় বারবার মেসেজটি পড়তে লাগলো। আপনারা হয়তো মেসেজটি কি ছিল তা পড়ার জন্য ব্যাকুল হয়ে আছেন। চলুন তাহলে দেখি মেসেজটি কি ছিল। এই যে নিঃসুপ বালক, কেমন আছো? সারাদিন কোথায় থাকো? একটিবার খোঁজও তো নেওয়ার প্রয়োজন মনে করলে না। আর সারাক্ষণ এত নিঃসুপ থাকো কেন? হ্যাঁ, বউ মরেছে নাকি? আরে আজব তো, কি আপনি চেনা নাই জানা নাই, আমি আপনার খোঁজ নিতে যাব কেন? এমন ভাবে বলছেন যেন আমি আপনার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড না, তবে বয়ফ্রেন্ড হতেই বা কতক্ষণ? আমি তো আপনার ফেসবুক ফ্রেন্ড, তাই না? তাহলে তো আপনি আমার একটু আধটু খোঁজ নিতেই পারেন। তো বকবক না করে প্লিজ আপনার পরিচয়টা এবার বলুন। আমার নাম ঋতু, আব্বুর হোটেলে খাই আর বাবার বাসায় ঘুমাই। আজ এ পর্যন্তই, বাকিটা পরে বলবো। ঋতুর কথা শুনে নিলয় অনেক রেগে গিয়ে ফেসবুক থেকে বেরিয়ে গেল। ও আচ্ছা, আপনাদেরকে তো বলাই হয়নি, নিলয় খুব কম কথা বলে, একা একা থাকতে ভীষণ পছন্দ করে, স্ট্রেট কথা বলতে ও শুনতে পছন্দ করে। ঋতুর বাঁকা কথাগুলো শুনে নিলয়ের রাগ বেড়ে গেছে। এভাবে সন্ধ্যা ঘনিয়ে রাত নেমে এলো। ঘড়ির কাঁটা যখন রাত 10টা বেজে 15 ঠিক তখনই ঋতু নিলয়কে ফেসবুকে মেসেজ করলো। এই যে মিস্টার, আমার ওপর রাগ করেছেন? সরি, রাগ করবে না প্লিজ, আমার মেসেজের রিপ্লাই দিন। নিলয়ের ফোনে ঋতুর মেসেজের নোটিফিকেশন গেল। নিলয় দেখতে পেল ঋতু মেসেজ করেছে। কোনো রিপ্লাই না দিয়ে নিলয় ইউটিউবে ভিডিও দেখতে লাগলো। এদিকে ঋতু বারবার মেসেজ সেন্ড করেই যাচ্ছে। নিলয় বিরক্ত হয়ে মেসেজ লিখতে লাগলো। ওই ফাজিল মাইয়া, আপনি এত মেসেজ দিচ্ছেন কেন? বেশি ডিস্টার্ব করলে একদম সোজা ব্লক লিস্টে পাঠিয়ে দিব। সরি, আসলে আমি আপনাকে হয়তো একটু বেশি বিরক্ত করে ফেলেছি। আচ্ছা, আপনাকে দেখতে নিঃসুপ মনে হয়, কিন্তু এত রাগ কেন? আরে আপনি আমাকে দেখলেন কোথায় থেকে?
আমি তো আপনাকে কোনো পিকই দেইনি। আমি আপনাকে যেভাবেই হোক দেখেছি, কিন্তু বলবো না। আগে বলুন, আপনি আমার উপর এত রেগে আছেন কেন? আমি ইউটিউবে ভিডিও দেখছিলাম, বারবার আপনার মেসেজের নোটিফিকেশন আসায় খুব বিরক্ত হচ্ছিলাম। সরি, কিছু মনে করবেন না, বলুন কি বলতে চান। আচ্ছা, আপনার কোনো গার্লফ্রেন্ড আছে? না তো, কেন? এমনি। নিলয় এখনো সিঙ্গেল জেনে ঋতু অনেক খুশি হলো। পরের দিন কলেজে গিয়ে ক্লাসরুমে ঢুকে নিলয় যা দেখলো সেটা দেখে পুরো অবাক হয়ে গেল। এ কি, ক্লাসে যেন সব হুড়পড়িরা নাচানাচি করছে। মানে কয়েকদিন পর বিজয় দিবসের অনুষ্ঠানে পারফর্ম করার জন্য ক্লাসের কিছু মেয়েরা আটা ময়দা মেখে নাচ গানের রিহার্সাল করছে। নিলয় এসব আজীব কারখানা দেখে ডিপার্টমেন্টের বারান্দায় গিয়ে বসে খোলা জানালার দিকে তাকিয়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করছে। মাঝে মাঝে ঠান্ডা বাতাস এসে হৃদয়ে দোলা দিচ্ছে। তখনই মিফতি এসে হাজির। আমি তোমাকে সব জায়গায় খুঁজতে খুঁজতে পেরেশান, আর তুমি এখানে এসে নিশ্চয় বসে বসে হাওয়া খাচ্ছ। আচ্ছা, আমরা তো ক্লাসমেট, তাই তুমি করেই বললাম, সো ডোন্ট মাইন্ড। তুমি আমাকে খুঁজছো কেন? আমাকে খোঁজার কি আছে? আরে, ভুলে গেলে এত তাড়াতাড়ি? আমি না তোমাকে একটা কাজ দিয়েছিলাম, বিজয় দিবস উপলক্ষে একটা প্রেমের কবিতা সংগ্রহ করে দিতে বলেছিলাম। ও আচ্ছা, আমার তো মনেই ছিল না। ওয়েট করো, আমি ব্যাগ থেকে বের করে তোমাকে দিচ্ছি। মিফতি নিলয়ের পাশে বসে নিশ্চুপ বসে আছে। মিফতি অপলক দৃষ্টিতে নিলয়ের ঠোঁটের দিকে তাকিয়ে আছে আর ভাবছে, ইস, ছেলেদের ঠোঁটও এত গোলাপি হয়। আগে জানতাম না তো। যদি একবার কাছে পেতাম তাহলে ওই গোলাপি ঠোঁটের স্পর্শের স্বাদ নিতাম। এদিকে নিলয়ের গলার কড়া আওয়াজে মিফতির খেয়ালি ভাবনা ভাঙলো। আরে ওই, কখন থেকে বলছি এই নাও তোমার কবিতা, এই নাও তোমার কবিতা। তুমি শুনতে পাও না? কোথায় হারিয়ে গিয়েছিলে তুমি? কোথাও না, সরি, একটু কল্পনার আকাশে ডুবে ডুবে পানি খাচ্ছিলাম। আচ্ছা বাদ দাও, তোমার ফোন নাম্বারটা দেওয়া যাবে যদি কিছু মনে না করো? তারপর মিফতি নিলয়ের দিকে কবিতা নিয়ে বাসায় চলে গেল। এদিকে নিলয় বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে বিকেল ঘনিয়ে গেল। এখনো বাসায় যাওয়ার নামগন্ধ নেই। হঠাৎ একটা মেসেজের নোটিফিকেশন এলো। এই যে মিস্টার, কি করো? সরি, তুমি করে বললাম বলে কিছু মনে করো না। এই তো কলেজের ক্যাম্পাসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, একটু পর বাসায় যাব। বাসায় গিয়ে আর কি হবে? আগামীকাল সকালে তো আবার কলেজে আসাই লাগবে। সো ওখানেই আজকের মতো থেকে যাও। কথাগুলো বলে ঋতু রাগ রিয়াক্ট দিয়ে মেসেঞ্জার থেকে বেরিয়ে গেল। নিলয় কোনো রিপ্লাই না দিয়ে ফোন রেখে দিল। এভাবে প্রায় 2 দিন কেটে গেল। এই 2 দিনের মধ্যে আর কলেজে যাওয়া হয়নি, কারণ 2 দিন কলেজ ছুটি। আজ বিজয় দিবস, সবাই চাচার মতো সাজুগুজু করে কলেজে গিয়েছে। মিফতি নীল শাড়ি নীল চুড়ি পরে ডিপার্টমেন্টে আগেই চলে এসেছে। কিন্তু মিফতি নিলয়কে অনেক খোঁজাখুঁজি করে কোথাও পাচ্ছে না। অবশেষে মিফতি নিলয়ের ফোনে কল দিল। ওই, তুমি কোথায়? ডিপার্টমেন্টে অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে, তাড়াতাড়ি এসো। আজ এত দেরি করছো কেন? নিলয় কথা বলার আগেই মিফতি ফোন কেটে দিল। নিলয় আসলে বুঝতে পারেনি যে মিফতি কল দিয়েছিল, কারণ এর আগে কখনো মিফতির নাম্বার থেকে কল আসেনি। প্রায় 2 ঘন্টা পর ডিপার্টমেন্টে ঢুকে নিলয় দেখতে পেল মিফতি কবিতা আবৃত্তি করার জন্য স্টেজে উঠলো। তারপর নিলয় মনে মনে বলতে লাগলো, ওয়াও, মিফতিকে তো জোস লাগছে। মেয়েটির ভিতরে যে এতটা সৌন্দর্য লুকিয়ে আছে আগে তো কখনো লক্ষ্য করিনি। চোখে কাজল, নীল চুড়ি, নীল শাড়িতে দারুণ লাগছে। এতক্ষণ মিফতির কবিতা আবৃত্তি শেষ হয়ে গেছে। ততক্ষণে নিলয় ডিপার্টমেন্টের ব্যালকনিতে চালনা দিয়ে ভেসে আসা বাতাসে নিজেকে গভীর ভাবনায় ব্যাকুল হয়ে পড়ে আছেন। প্রায় 2 ঘন্টা পর মিফতি এসে নিলয়ের পাশে বসে বলল, ওদিকে অনুষ্ঠান চলছে আর তুমি এখানে বসে আছো? আচ্ছা, তুমি এমন কেন বলো তো? অনুষ্ঠান চলছে, চলুক, তাতে আমার কি? আমি তো আমার মতো শুনে চলে এসেছি। নিলয়ের রহস্যময় কথা মিফতি না বুঝেই বলল, তুমি জানো আমি 3rd হয়েছি। ওয়াও, অভিনন্দন তোমাকে। এগিয়ে যাও, পাশে আছি। তাই না? একটু ওই গোলাপ গাছের কোনায় চলো তো। কেন? ওখানে যাব কেন? এখানেই তো ভালো আছি। বাতাসে তোমার চুলগুলো উড়ছে, কত সুন্দর দেখছো। তোমাকে যেতে বলেছি, তাই যাবে, চলো। মিফতি নিলয়ের হাত ধরে টেনে গোলাপ গাছের কোনায় নিয়ে গেল। তারপর মিফতি শক্ত করে ভিলেনের মতো নিলয়ের ঘাড় চেপে ধরে নিলয়ের ঠোঁটে ঠোঁট রেখে চুষতে লাগলো।
প্রায় 2 মিনিট পর মিফতি হাঁপাতে হাঁপাতে নিলয়ের ঠোঁট থেকে নিজেকে ছাড়িয়ে নিল। নিলয় রেগে গিয়ে মিফতির গালে জোরে জোরে 2টা থাপ্পড় মেরে চলে গেল। মিফতি গোলাপ গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। প্রায় 2 মিনিট পর নিলয় এসে মিফতির সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, সি, তুমি এমন একটা জঘন্য কাজ করবে আমি ভাবতেও পারিনি। আরে তুমি এই কাজটা কিভাবে করলে? আমার ভাবতেই অবাক লাগছে। কেন করেছি তুমি জানো না? আমি তোমাকে ভালোবাসি। আমি অনেক আগে থেকেই তোমাকে ভালোবাসি, কিন্তু কখনো তোমার সামনে আসিনি। আমাকে ভালোবাসো মানে কি? আর অনেক আগে থেকেই ভালোবাসো তার মানে কি? তুমি কি আমাকে অনেক আগে থেকে চিনো নাকি? হ্যাঁ, আমি তোমাকে অনেক আগে থেকেই খুব ভালোভাবেই চিনি। তুমি কি ভেবেছিলে আমি কিছুই বুঝবো না? তুমি যে কবিতাটি দিয়েছিলে সেটি কার লেখা? কি ভেবেছ আমি কিছুই জানি না? তুমি তো তোমার কবিতায় লিখেছিলে কোনো এক ভর দুপুরে কেউ আমার সামনে নীল শাড়ি নীল চুড়ি পরে গোলাপি ঠোঁটের কোণে এক ফালি হাসি নিয়ে দাঁড়াক। তুমি তো এটাও লিখেছিলে তার গোলাপি ঠোঁটের স্পর্শে যদি আমার প্রশ্বাস নিতে কষ্ট হয় তবুও আমি তার একটুখানি স্পর্শে মাতাল হতে চাই। হয়তো কোনোদিন কেউ এসে ঠোঁটের কোণে শূন্যস্থান পূরণ করবে। সেই জন্য আমি তোমার কল্পনা ভাবনা বাস্তবে রূপ দিয়েছি। কিন্তু আমি এখনো তোমায় চিনতেই পারলাম না। তুমি কে? খুব জানতে ইচ্ছে করছে তোমার পরিচয়। আমি আব্দুল্লাহ আল মুহিম স্যারের একমাত্র মেয়ে মেহেরিন আফরিন মিফতি। আজ থেকে প্রায় 5 বছর আগের কথা। নিলয় হাসান নীল ও মিফতি কুষ্টিয়া জেলার স্কুলে পড়তো। মিফতির বাবা ছিল কুষ্টিয়া জেলা স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক। মিফতিদের হোমটাউন পাবনা, আর নিলয় ফুপুর বাসায় থেকে কুষ্টিয়া জেলা স্কুলে পড়তো। তারা দুজনই তখন ক্লাস 10-এ পড়তো। ক্লাস 10-এ থাকতে নিলয় মিফতির বাবার কাছে সপ্তাহে 3 দিন ইংরেজি পড়তে যেত। সেই সময়টাতে মিফতি চালনা দিয়ে লুকিয়ে লুকিয়ে নিলয়কে দেখত। প্রথমে ভালো লাগা থেকে ভালোবাসার সৃষ্টি হয় মিফতির মনে, কিন্তু তখন মিফতির সাথে নিলয়ের কোনো রকম কথা বলার সুযোগ সৃষ্টি হয়নি। এভাবে চলতে থাকে মিফতির লুকিয়ে লুকিয়ে ভালোবাসার মানুষকে দেখা দেখি। মিফতি কোনোভাবেই যখন নিলয়ের সাথে কথা বলার উপায় খুঁজে পাচ্ছিল না, তখন নিজের ভালো লাগা ভালোবাসার কথাগুলো একটা ক্লোজ বান্ধবীর সাথে শেয়ার করে। মিফতি সেই বান্ধবীটাকে একটা বুদ্ধি দেয়। মিফতি যথারীতি একটা চিঠি লিখে নিলয়ের কাছে পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু দুর্ভাগ্যক্রমে চিঠিটা মিফতির বাবার কাছে গিয়ে পৌঁছায়। পরবর্তীতে মিফতিকে তার বাবা শাসিয়ে দেয় যে পরবর্তীতে এমন করলে তাকে বিয়ে দিয়ে দেবে। এতে মিফতির বাবা ক্লান্ত হয়নি, নিলয়কে তারপর থেকে ব্যাচ থেকে বাদ করে দেন। কিন্তু মুহিম স্যারের বাদ করার ঘটনা তখন নিলয়ের অজানাই ছিল। এভাবে প্রায় 2 মাস চলে যায়। মিফতি কোনোভাবেই নিলয়ের সাথে যোগাযোগ করতে পারছিল না। মিফতি নীরবে প্রচুর কান্না করত। ভালোবাসার মানুষটিকে ভালোবাসার কথা বলতে না পারাটা ভীষণ কষ্টের। মিফতি সেটা বুঝতে পেরেছিল। দেখতে দেখতে এইচএসসি পরীক্ষা ঘনিয়ে এলো। মিফতি ঠিক করেছিল যে ভাবেই হোক নিলয়কে আমার মনের কথা বলতেই হবে। তারপর মিফতি পুনরায় সব ঘটনা চিঠিতে লিখে নিলয়কে জানায়। পুরো চিঠি পড়ে নিলয়ের মনে মায়া জাগে মিফতির জন্য। আস্তে আস্তে নিলয় ও মিফতির মধ্যে লুকিয়ে লুকিয়ে কথোপকথন চলতে থাকে। এভাবে চলতে চলতে মিফতি নিলয়কে অনেক ভালোবেসে ফেলে। প্রায় 3 মাস পর এইচএসসির রেজাল্ট বের হয়। তারা দুজনেই পরীক্ষায় A+ গোল্ডেন গ্রেডে উত্তীর্ণ হয়। কিন্তু দুর্ভাগ্যবশত নিলয়ের ফুপি মারা যায়। সেজন্য নিলয়কে কুষ্টিয়া থেকে পাবনা চলে আসতে হয়। মোবাইল ফোন না থাকার কারণে দুজনের মধ্যে আর কোনো যোগাযোগ থাকে না। তুমি মিফতি, সত্যি বলছো? তুমি জানো তোমায় আমি কত খুঁজেছি। হ্যাঁ, আমি তোমার মিফতি। তুমি আমাকে চিনতে পারছো না? তুমি চিনবে কেমন করে? আমি তো আমার চেহারা পাল্টে ফেলেছি। তোমার মনে আছে আমার ডান হাতের কবজির পাশে একটা কাটা দাগ ছিল? এই দেখো সেই দাগ। হ্যাঁ, চিনতে পেরেছি, কিন্তু তোমার চেহারা আগের মতো নেই। কিন্তু কেন? কারণ আমি ইন্ডিয়া থেকে প্লাস্টিক সার্জারি করে নিয়ে এসেছি। সেই জন্য তুমি আমাকে চিনতে পারছো না। প্লাস্টিক সার্জারি করেছো মানে কি? কেন করেছি সব? তুমি চলে আসার পর কুষ্টিয়া কিশোর গ্যাংয়ের হেড রাব্বি খান আমাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আমি কখনো রাজি হইনি। সবসময় বখাটে ওই ছেলেটা আমাদের উত্ত্যক্ত করত। আমরা তাদের নামে থানায় একটা জিডি করি, কিন্তু জিডি করার পর আমাদের উপর অত্যাচার আরো বেড়ে যায়।
এভাবেই সমস্যার মধ্য দিয়ে চলছিল আমাদের জীবন। এভাবেই আমি ইন্টারমিডিয়েট পাশ করি। রেজাল্ট খারাপ হওয়ায় কোথাও চান্স পাইনি। তারপর বাবার বন্ধুর মাধ্যমে এডওয়ার্ড কলেজে ভর্তি হই। কুষ্টিয়া থাকার কারণে ঠিকমতো ক্লাস করতে পারি নাই। ওদিকে কিশোর গ্যাং রাব্বি খান আমার পাবনা ভর্তি হওয়ার কথা শুনে একদিন আমাকে মিরপুর তাদের আস্তানায় নিয়ে যায়। রাব্বি খান আমাকে ধর্ষণ করার চেষ্টা চালাতে থাকে। ঠিক সে সময় কে যেন গুলি করে দেয়। তখন রাব্বি খান ডেথ স্পট হয়। এরপর পুলিশ আমাকে ধরে নিয়ে যায়। বিশ্বাস করো, আমি খুন করিনি। তারপর কি হলো? সরি, আমি আর কিছু বলতে পারছি না। আমার খুব মাথা ঘুরাচ্ছে। মিফতি মাথা ঘুরে পড়ে যেতে নেয়। তখন নিলয় মিফতিকে ধরে হাসপাতালে ভর্তি করে। প্রায় 2 ঘন্টা পর মিফতির জ্ঞান ফিরে আসে। ডাক্তার জানিয়েছে তেমন কিছু হয়নি, শুধু একটু টেনশন আর ভয়ে এমনটা হয়েছিল। তারপর মিফতির বাবা মহিম স্যার হাসপাতালে চলে আসে। মিফতির বাবা নিলয়ের সামনে আসার পর নিলয় যা করলো। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি ভালো আছে, কিন্তু তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। স্যার, আমি নিলয়। ক্লাস 10-এ থাকতে আপনার কাছে প্রাইভেট পড়তাম। আপনি আমাদের ইংরেজি ক্লাস নিতেন। আচ্ছা, অনেক বছর আগের কথা। অনেক স্টুডেন্টের মাঝে আসলে সবাইকে মনে রাখা সম্ভব হয় না। তা এখন তুমি কোথায় কি করছো? জি স্যার, আমি এখন অনার্সে পড়ছি। মিফতি আর আমি একই ডিপার্টমেন্টেই পড়ি। আমি ওকে হাসপাতালে নিয়ে আসছি। মিফতির বাবা কিছুটা মনে করতে পারলেন এটাই সেই নিলয় হাসান নীল, যে আমার কাছে ক্লাস 10-এ থাকতে ইংরেজি প্রাইভেট পড়তো। আমার মেয়ের চিঠি আমার হাতে এসে পৌঁছানোর পর আমি তাকে প্রাইভেট থেকে রিজেক্ট করে দিই। ভাগ্যের কি পরিহাস, অনেক বছর পর আবার সেই ঝামেলায় পড়তে হবে হয়তো। নিলয় মিফতিকে হাসপাতালে তার বাবার কাছে রেখে বাসায় চলে আসলো। বাসায় আসার পর নিলয় ফ্রেশ হয়ে এসে দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লো। এভাবে বিকেল গড়িয়ে রাত হয়ে এলো। এদিকে ফেসবুকে সেই মেয়েটি মানে ঋতু নিলয়কে টেক্সট করলো। এই যে মিস্টার, সারাদিন কোথায় ছিলেন? তা কি করছেন? কেমন আছেন? মনে হচ্ছে আপনি আমাকে ভুলেই গেছেন। আরে না, আপনাকে ভুলি নাই। আসলে সারাদিন অনেক ব্যস্ত ছিলাম তো, তাই ফেসবুকে আসা হয়নি। আমি ভালো আছি। কেমন আছেন আপনি? আমিও ভালো আছি। তা ঘুমাবেন কখন? রাত জেগে জেগে আমায় নিয়ে কল্পনার জগতে হারিয়ে যাবেন? বাজে কথা বলবেন না প্লিজ। আমার ঘুম আসছে না, আর কখন ঘুমাবো জানি না। আচ্ছা, আবার পরে কথা হবে। ভালো থাকবেন, বাই। নিলয় ফেসবুক থেকে বেরিয়ে আসলো। ফেসবুক থেকে বেরিয়ে আসার পর মিফতিকে কল দিল। 2-3 বার রিং হওয়ার পরও ফোন রিসিভ করছে না মিফতি। নিলয় খুব টেনশনে পড়ে গেল। আবার কোনো অঘটন ঘটলো নাকি? টেনশন এড়িয়ে আবার কল দিল নিলয়। কল দেওয়ার পর নাম্বারটি বিজি দেখালো। তার মানে নিলয় নাম্বার ব্লক লিস্টে রেখেছে। প্রায় 15 দিন নিলয় কলেজে গিয়ে সেই পরিচিত ডিপার্টমেন্টের বারান্দায় গিয়ে খোলা জানালার সামনে বসে হাওয়া খাচ্ছে। প্রায় 20 মিনিট পর মিফতি এসে চুপটি মেরে নিলয়ের পাশে বসলো। সরি, আমি তোমার ফোন রিসিভ না করার জন্য আই এম এক্সট্রিমলি সরি। সেটা না হয় বুঝলাম, কিন্তু আমার নাম্বার ব্ল্যাক লিস্টে রেখেছো কেন? কি অপরাধ করেছি আমি? বিশ্বাস করো, আমি তোমার নাম্বার ব্ল্যাকলিস্টে রাখিনি। নেটওয়ার্কের সমস্যা ছিল, তাই হয়তো বিজি দেখে ভেবেছো আমি তোমার নাম্বার ব্ল্যাকলিস্টে রেখেছি। মিফতি নিলয়কে সত্যি ব্ল্যাকলিস্টে রেখেছিল, কিন্তু সম্পর্কের টানে ব্ল্যাকলিস্ট থেকে আবার নাম্বারটা ডিলিট করে দেয়। নিলয়কে মিথ্যে কথা বলার কারণ হলো মিফতির বাবা মিফতিকে নিলয়ের সাথে যোগাযোগ বন্ধের জন্য রাগারাগি করে এবং হুমকি দেয় বিয়ে দিয়ে দেবে। তাই মিফতি নিলয়ের নাম্বার ব্লক লিস্টে রেখে দেয়। মিফতির বাবা নিলয়কে খুব পছন্দ করে, কিন্তু তার কিছু করার নেই, কারণ মৃত সে রাব্বি খানের বন্ধু বুলেট বাবু মিফতির বাবাকে ফোন করে হুমকি দিয়েছে যেন তার মেয়ে কারোর সাথে রিলেশন না করে। আপনারা হয়তো ভাবছেন বুলেট বাবু কে। গল্পের সাথে থাকুন, বুলেট বাবুর পরিচয় পরে জানতে পারবেন। বুলেট বাবু দুবাই শহরে থাকে। সেখানে তার অবৈধ ব্যবসা রয়েছে এবং বুলেট বাবু বিভিন্ন দেশে নারী পাচারের সাথে জড়িত। তবে শুনলে অবাক হবেন, বুলেট বাবুর বয়স বেশি না, মাত্র 22 বছরের একজন যুবক। এই অল্প বয়সী বুলেট বাবু ইন্টারন্যাশনাল মাফিয়ার খাতায় নাম লিখিয়েছেন। বুলেট বাবু মিফতিকে আগে থেকেই অনেক পছন্দ করেন, কিন্তু মিফতিকে কখনো সরাসরি দেখেনি। দুবাই থেকে বাংলাদেশে আসার পর মিফতিকে বিয়ে করবে। এদিকে নিলয়ের সাথে মিফতির গভীর প্রেমের সম্পর্ক চলতে থাকে। এভাবে কিছুদিন কেটে যায়। ভালোই চলছিল নিলয় ও মিফতির প্রেম ভালোবাসা। এদিকে বুলেট বাবুর লোক জেনে যায় তাদের প্রেমের সম্পর্কের কথা।
ওদিকে অনার্স শেষ বর্ষের পরীক্ষাও ঘনিয়ে আসে। আগামীকাল সকালবেলা বিদায় সম্বর্ধনা দেওয়া হবে এবং সেই সম্বর্ধনা অনুষ্ঠানে সবাই নাচ গান আনন্দ ফুর্তি করবে। মৃত্যুও ঠিক করেছে সে নাচ করবে। পরের দিন সকালে পুরো ডিপার্টমেন্ট অনেক সুন্দর করে সাজানো হয়েছে। সবাই চার মতন নতুন ড্রেস পরে সাজুগুজু করে নিয়েছে। সম্বর্ধনা অনুষ্ঠান শুরু হবে মাত্র 30 মিনিট বাকি, তাই সবাই আর দেরি না করে যে যার মতো ওরিয়েন্টেশন রুমে ঢুকে পড়লো। মৃত্যু লাল রঙের শাড়ি পরে স্টেজের সামনে বসে পড়লো। এদিকে নিলয়ের কোনো খবর নেই। মৃত্যু মনে মনে নিলয়কে খুঁজছে কিন্তু পাচ্ছে না। সম্বর্ধনা অনুষ্ঠানে প্রথমে কুরআন তিলাওয়াত দিয়ে শুরু হলো, তারপর আধুনিক গানের পর্ব শুরু হলো। এরপর মৃত্যু দু চোখে যা দেখলো তা কখনো কল্পনা করতে পারেনি, কারণ নিলয় স্টেজে উঠে যাচ্ছিল। সবাই অবাক চোখে তাকিয়ে আছে আর বলছে, এই ছেলে গানের পর্বের সময় স্টেজে কেন উঠছে? ক্লাসের সবাই কখনো নিলয়কে গান গাইতে দেখেনি এবং কিসের অধিকাংশ ছেলেমেয়েরা তাকে চিনে না, কারণ নিলয় খুব কম ক্লাস করত। তারপর সবার ধারণা ভুল প্রমাণিত করে নিলয় গান গেয়ে উঠল। নিলয়ের গান শুনে সবাই করতালি দিচ্ছে। মৃত্যু অপলক দৃষ্টিতে নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয় গান গাওয়ার পর স্টেজ থেকে নেমে রুমের বাহিরে গিয়ে সেই চির চেনা ডিপার্টমেন্টের বারান্দায় গিয়ে খোলা জানালার সামনে গিয়ে বসে হাওয়া খেতে লাগলো। মৃত্যু খুব মন খারাপ করছে, কারণ নিলয় তার নাচ না দেখেই চলে গেছে। আচ্ছা, তুমি আমার নাচ না দেখেই রুম থেকে বের হয়ে আসলে কেন? তুমি এমন কেন করো আমার সাথে? একটু বলবা প্লিজ? যা দেখার পরেই দেখে নিব, মন খারাপ করো না। তা তোমাকে লাল শাড়িতে কিন্তু জোশ লাগছে। হয়েছে, আর পাম দিতে হবে না। এখন বলো তো, যা দেখার পরেই দেখে নিবে এ কথাটার মানে কি? কেন, তুমি দেখতে পাওনি? পুরো অনুষ্ঠান ভিডিও করা হচ্ছে, আমি পরে ভিডিও দেখে নিব। ও আচ্ছা, তাই তো বলি, ডাল মে কুছ কালা হ্যায়। হঠাৎ করে ডিপার্টমেন্টের চিল্লাচিল্লির আওয়াজ পাওয়া গেল। ছাত্রছাত্রীরা এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে। সবাই যার মতো নিজেদের জীবন বাঁচানোর জন্য পালানোর চেষ্টা করছে। পুরো ডিপার্টমেন্ট যেন শ্মশানখানায় পরিণত হলো। সবাই ভয়ে থর থর করে কাঁপছে। এরপর যা ঘটলো তা দেখে মৃত্যু অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে গেল। রক্তে পুরো ফ্লোর ভেসে যাচ্ছে। এমন সময় ডিপার্টমেন্টের বাইরে পুলিশের গাড়ির সাইরেন শোনা যাচ্ছে। সন্ত্রাসীরা নিলয়ের বুকে গুলি করে দিয়েছে। নিলয়ের বুক থেকে অঝরে রক্ত ঝরছে। রক্তে পুরো ফ্লোর ভেসে যাচ্ছে। এদিক দিয়ে নিলয়ের এমন করুণ অবস্থা দেখে মিফতি অজ্ঞান হয়ে পড়ে আছে। সন্ত্রাসীরা মিফতিকে তুলে নিয়ে গেল। পুলিশ এসে দেখলো নিলয় অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে আছে। তারপর পুলিশ সদস্যরা নিলয়কে ধরে হসপিটালে নিয়ে গেল। পুলিশ সদস্যরা সন্ত্রাসীদের ধরতে জরুরি মিটিং ডাকলো। পুরো কলেজ ক্যাম্পাসে থমথমে ভয় বিরাজ করছে। পুরো কলেজের সিকিউরিটি দিয়ে ভর্তি করে রাখা হয়েছে। এভাবে প্রায় 7 মাস কেটে গেল। হঠাৎ একদিন বুলেট বাবু রাজুকে ফোন করে বলল, এই শোন তোরা, মিফতির কি অবস্থা এখন? বস, ম্যামের অবস্থা আশঙ্কাজনক। ডাক্তার বলেছে ব্রেনটে আঘাত পেয়েছে, জ্ঞান ফিরতে অনেক সময় লাগবে। শোন, তোরা সাবধানে থাকিস। বাংলাদেশের পুলিশ তোদের মরিয়া হয়ে খুঁজছে, ধরা পড়লে সব শেষ হয়ে যাবে। আচ্ছা বস, সাবধানে থাকবো। আর কোনো সমস্যা হলে আপনাকে জানাবো। রাজু বুলেট বাবুর গ্যাংয়ের লোক। সেদিন কলেজের ডিপার্টমেন্টে রাজু নিচে গিয়ে নিলয়ের বুকে গুলি করে মিফতিকে তুলে নিয়ে আসে। মিফতি সেই থেকে অজ্ঞান হয়ে পড়ে আছে। ডাক্তার বলেছে কোমায় চলে গেছে, অনেক সময় লাগবে জ্ঞান ফিরতে। রাজু মিফতিকে একটা প্রাইভেট হসপিটালে ভর্তি করে রেখেছে। রাজু ও তার গ্যাংয়েরা মিফতির দেখাশোনা করে। এদিকে নিলয় সুস্থ হয়ে বাসায় ফিরে গেছে। পুলিশ নিলয়ের কাছ থেকে জানার চেষ্টা করছে কারা এই সন্ত্রাসী হামলার সাথে জড়িত। সবাইকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। কিন্তু নিলয় পুলিশের ডায়েরিতে থাকা সন্ত্রাসীদের ছবি দেখে কাউকে খুঁজে পাচ্ছে না। পুলিশ সদস্যরা মহা চিন্তায় পড়ে গেল। তাহলে কি এই শহরে নতুন সন্ত্রাসীর জন্ম নিয়েছে? 2-3 দিন পর নিলয়ের ফোনে অচেনা একটা নাম্বার থেকে কল আসলো। এই শোন, তোর ভাগ্য ভালো যে আমার হাত থেকে বেঁচে গেছিস। বেশি লাফালাফি করবি তো একদম মেরে ফেলবো। কে আপনি? আমাকে এভাবে কথা বলছেন কেন? আমি কে তুই বুঝতে পারছিস না? আমি হলাম তোর জম, যে তোকে ডিপার্টমেন্টে বুকে গুলি করেছিল। তাহলে তুই সেই কিলার? বল, আমার মিফতি কোথায়? শুনলাম তুই পুলিশের সাথে হাত মিলিয়েছিস। শোন, তুই যদি পুলিশের কাছে মুখ খুলিস তাহলে তোকে মেরে হাত পা কেটে বুড়িগঙ্গায় ভাসিয়ে দিব। কথাটা মনে রাখিস।
রাজু ফোন করে নিলয়কে হুমকি দিয়ে ফোনটা কেটে দিল। রাজু ফোন করার সাথে সাথে নিলয় পুলিশ অফিসারকে কনফারেন্স কলে অ্যাড করে। পুলিশ অফিসার চুপচাপ নিলয় ও রাজুর কথা শুনে রেকর্ড করে ফেললো। প্রায় 2 মাস লেগে গেল পুলিশের ট্র্যাকিং করে রাজুকে ধরতে। পুলিশ অফিসার রাজুকে ধরে নিয়ে থানায় নিয়ে গেল। তারপর পুলিশ অফিসার রাজুকে জিজ্ঞেস করতে লাগলো কোথায় রেখেছিল তারা মিপ্তিকে। রাজু কোনো মতে স্বীকার করছে না। পুলিশ অফিসার এগিয়ে গিয়ে হাতে থাকা গান দিয়ে রাজুকে পেটাতে শুরু করলো। রাজু মার খেয়ে হাঁপাতে লাগলো। তারপর হাঁপাতে হাঁপাতে রাজু মিফতির ঠিকানা বলে দিল। সেই ঠিকানা মতো পুলিশ অফিসার নিলয়কে নিয়ে মিফতিকে উদ্ধার করতে গেল। পুলিশ অফিসার ও নিলয় গিয়ে দেখে একটা গলির ভিতরে অবস্থিত একটা হাসপাতালে ভর্তি করে রাখা হয়েছে মিফতিকে। মিফতি বেডের ওপর শুয়ে আছে। এদিকে পুলিশ অফিসারকে দেখে নার্সরা ভয়ে পালিয়ে গেল। তারপর সেখান থেকে মিফতিকে উদ্ধার করে এনে ভিআইপি হসপিটালে ভর্তি করা হলো। এভাবে প্রায় 5 মাস মিফতির চিকিৎসা চলতে লাগলো। ডাক্তার বলেছে আগামীকাল হয়তো মিফতির জ্ঞান ফিরবে, তাই সবাই হাসপাতালে চলে এসেছে। ডাক্তার ও নার্স, পুলিশ অফিসার, নিলয়, মিফতির বাবা মিফতির পাশে দাঁড়িয়ে আছে। কখন জ্ঞান ফিরবে তার অপেক্ষায়। হঠাৎ মিফতির চোখ খুলতে লাগলো। মিফতির চোখ খোলা দেখে সবার চোখে মুখে আনন্দের অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। মিপ্তি, আমি নিলয়, আমাকে চিনতে পারছো? কথা বলো প্লিজ। হ্যাঁ, তোমাকে চিনতে পারছি, কিন্তু আমি হাসপাতালে কেন? আমার কি হয়েছে? তোমার কিছু হয়নি। তোমার মনে আছে ডিপার্টমেন্টে সন্ত্রাসী হামলায় আমায় কেউ গুলি করে পালিয়ে যায়, আর তখন তুমি অজ্ঞান হয়ে পড়েছিলে। তুমি এতদিন কমাইছিলে, আজ তোমার জ্ঞান ফিরেছে। হ্যাঁ, আমার সব মনে পড়েছে। নিলয়, আমার খুব কষ্ট হচ্ছে, দুপায়ে শক্তি পাচ্ছি না কেন? তোমার কিছু হয়নি মিপ্তি, সব ঠিক হয়ে যাবে। আমি তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। আমার মনে হয় সময় ফুরিয়ে এসেছে। তোমার কিছু হবে না মিপ্তি, এভাবে বলো না প্লিজ। নিজের খেয়াল রেখো, পারলে আমায় ক্ষমা করে দিও, আর সবসময় ভালো থেকো। এরপর নিলয় হাসপাতাল থেকে বাসায় চলে যায়। পরদিন সকালে নিলয়ের কাছে একটা চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার আসে। অ্যাপয়েন্টমেন্ট লেটারে বলা হয়েছে 2 দিনের মধ্যে অফিসে জয়েন করার জন্য। পোস্টিং চট্টগ্রামে দেওয়া হয়েছে। নিলয় দেরি না করে চট্টগ্রাম চলে গেল। চট্টগ্রামে যাওয়ার পর অফিসে জয়েন করলো। এভাবে বেশ কিছুদিন চলে গেল। এদিকে মিফতি আবার কোমায় চলে গেছে। নিলয় মিফতির বাবাকে ফোন করে মিফতির খোঁজ খবর রাখে। অনেকদিন পর নিলয় ফেসবুকে ঢুকলো। ঢুকেই ঋতুর মেসেজ দেখতে পেল। কেমন আছো মিস্টার? অনেকদিন যাবত তোমাকে লাইনে পাই না। তোমার কি কোনো সমস্যা হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ, একটা সমস্যায় পড়েছিলাম। অনেকদিন পর নিলয় মেসেজ পেয়ে ঋতু অনেক খুশি হলো। ঋতুর আনন্দের সাথে বলতে লাগলো, এতদিন কোথায় ছিলে তুমি? তুমি জানো তোমাকে আমি কতটা মিস করেছি। প্লিজ তোমার নাম্বারটা দাও। আসলে আমি বিভিন্ন ব্যস্ততার কারণে ফেসবুকে আসতে পারি নাই। এখন আমি চট্টগ্রামে জব করি। ওয়াও, তুমি জব পেয়েছো? শুনে খুব খুশি হলাম। আচ্ছা, বিয়ে করছো কবে তাহলে? জানি না। দুজনের মধ্যে কথা শেষ হবার পর ঋতু নিলয়ের ফোন নাম্বার নিল। এরপর থেকে দুজনের মধ্যে কথা হতো। ঋতু নিচে থেকে নিলয়ের খোঁজ খবর নেয়। এভাবেই চলছিল তাদের জীবন যাপন। একটা সময় গিয়ে ঋতু নিলয়কে অনেক ভালোবেসে ফেলে। প্রায় 3 মাস পর। এখন পর্যন্ত ঋতু তার ভালোবাসার কথাটি নিলয়কে জানায়নি। তাই ঋতু মনে মনে ভাবছে আজ যে ভাবেই হোক ভালোবাসার কথাটি বলেই ফেলবে। নিলয়, আমি তোমাকে একটা কথা বলতে চাই, তুমি কিছু মনে করবে না তো? কিছু মনে করব না, আর তুমি তো আমার বন্ধু, সো সংকোচ না করে বলে ফেলো, কি বলবে? নিলয়, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ। দেখো, আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি। মেয়েটা অনেকদিন যাবত কমাই আছে, আমি শুধু তাকেই ভালোবাসি। ফোনের ওপাশে ঋতু ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তারপর ঋতু নিজেকে কন্ট্রোল করে জানতে চাইলো, আচ্ছা, তুমি যাকে ভালোবাসো তার নাম কি? কত বছরের রিলেশন তোমাদের মধ্যে? ওর নাম মিপ্তি। ও আমাকে স্কুল লাইফ থেকেই ভালোবাসে। ও আচ্ছা। ফোনটা কেটে দিয়ে ঋতু বিছানার উপর হয়ে শুয়ে চড়ে চড়ে কান্না করে যাচ্ছে। কোনোভাবেই নিলয় ও মিফতির ভালোবাসা ঋতু মেনে নিতে পারছে না। প্রায় 2 মাস পর আজ দেশে ফিরবেন বুলেট বাবু। এমন তথ্যের ভিত্তিতে পুলিশের পুরো টিম
এয়ারপোর্ট এলাকার টহলে রয়েছেন। বুলেটবাবু এয়ারপোর্টে ল্যান্ড করা মাত্রই গ্রেপ্তার করা হবে। নিলয়কে গুলি করার কারণ রহস্য উদ্ঘাটন করতে বুলেটবাবুকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সকাল থেকে রাত হয়ে গেল, তবুও বুলেটবাবুর কোনো উপস্থিতি লক্ষ্য করা গেল না। 5 দিন পর বুলেটবাবুকে সিলেট এয়ারপোর্ট থেকে গ্রেফতার করা হলো। বুলেটবাবুকে গ্রেফতার করার পর সরাসরি থানায় নিয়ে আসা হলো। এরপর রাতের আদালতে রিমান্ডের জন্য আবেদন করা হলো। বিজ্ঞ আদালত জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর করলো। 2 দিন রিমান্ড শেষে এমন সব তথ্য বেরিয়ে আসলো যা শুনে পুলিশের মাথা হ্যাং হয়ে যাওয়ার উপক্রম। বুলেটবাবু রাব্বি খানের একমাত্র বড় ভাই। বুলেটবাবু মিফতিকে খুব পছন্দ করত। এই নিয়ে রাব্বি খান ও বুলেটবাবুর মধ্যে তুমুল ঝগড়া হয়। রাব্বি খান রাগে ক্ষোভে মিফতিকে তুলে নিয়ে যায় তার আস্তানায়। রাব্বি খান মিফতিকে ধর্ষণ করার চেষ্টা করলে বুলেটবাবুর লোক রাব্বি খানকে গুলি করে মেরে দেয়। তারপর বুলেটবাবু বুদ্ধি খাটিয়ে ঘটনাস্থলে যাওয়ার জন্য পুলিশকে জানায়। তারপর পুলিশকে মিফতিকে গ্রেফতার করে। পরবর্তীতে ফেঁসে যায় মিফতি। বুলেটবাবু ভেবেছিল মিফতি জেল থেকে খালাস করে আপন করে নেবে, কিন্তু তার সেই আশা অপূর্ণই রয়ে গেল। মিফতি আজ হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এইসব তথ্য শুনে মিফতির বাবা ও নিলয় ভীষণ খুশি হলো। তারপর নিলয় ঋতুকে কল দিয়ে বলল, ঋতু জানো, আজকে আমি অনেক খুশি। আজকে আমার অনেক ভালো লাগছে। যাক, অনেকদিন পর তোমার খুশি দেখে আমার খুব ভালো লাগছে। তা কি জন্য এত খুশি জানতে পারি কি? জানতে পারো। ওই যে তোমাকে বলেছিলাম না, মিফতিকে মিথ্যা খুনে ফাঁসানো হয়েছে। আসলে খুনি গ্রেপ্তার হয়েছে এবং সে রিমান্ডে স্বীকার করেছে ওই খুনের পিছনে তারই হাত ছিল। আমি জানতাম মিফতি নির্দোষ। ভালোবাসার মানুষের খুশি দেখে সত্যি বুকটা ভরে যায়। মিফতি সুস্থ হলে আর দেরি না করে সোজা কাজী অফিসে গিয়ে বিয়ে করে নিব। বিয়ের পর আমাকে ভুলে যাবে, তাই না? আর মনে রাখারই বা কি আছে? আমি তো আর তোমার আপন কেউ না। এভাবে বলো না প্লিজ। তুমি আমার একজন ভালো বন্ধু। আমার বিপদের সময় তুমি আমাকে মেন্টাল সাপোর্ট দিয়েছ। আমি কখনোই তোমাকে ভুলবো না। একটি মেয়ে কখনোই তার ভালোবাসার মানুষের মুখ থেকে অন্য একটি মেয়ের কথা শুনতে পারে না। মিফতির প্রতি নিলয়ের ভালোবাসা দেখে ঋতু অঝরে কেটে যাচ্ছে। কোনোভাবেই তাদের মধ্যেকার ভালোবাসা মেনে নিতে পারছে না। বাস্তবতা যে বড়ই কঠিন, যেভাবেই হোক তাকে মেনে নিতেই হবে। নিজেকে কন্ট্রোল করার পর ঋতু আবার নিলয়কে কল দিল। আচ্ছা, তুমি কি জানো আমার বাসা কোথায়? কেন, তোমার বাসা নাটোরে? আরে না, আমার বাসা পাবনাতে। তোমাকে মিথ্যে বলেছিলাম। ও আচ্ছা। আচ্ছা, তুমি তো এখন পাবনাতেই আছো। চলো না, কালকে আমরা দেখা করি। দেখা করবে? কিন্তু কেন? আমি তো ভেবেছিলাম তুমি আমার বিয়ের দিনে আসবে, সেদিনই দেখা করব। না প্লিজ, চলো না, কালকেই আমরা দেখা করি। আচ্ছা ঠিক আছে। পরের দিন সকালে ঋতু নীল চুড়ি নীল শাড়ি পরে অনেক সাজুগুজু করে পদ্মার পাড়ে গিয়ে দাঁড়িয়ে আছে। বিষণ্ণ মনে ঋতু কাশফুলের দিকে তাকিয়ে আছে। মাঝে মাঝে ঠান্ডা বাতাস এসে ঋতুর উষ্ণ হৃদয়কে শীতল করে দিচ্ছে। পদ্মা নদীর পানিগুলো ঢেউয়ে ঢেউয়ে ভেসে যাচ্ছে। ঋতুর খোলা চুলগুলো বাতাসে উঠছে। পেছন থেকে নিলয় এসে কখন যে ঋতুর পাশে দাঁড়িয়ে আছে ঋতু তা খেয়ালই করেনি। নিলয় ঋতুর দিকে চেয়ে দেখলো ঋতুর চোখ দিয়ে গাল বেয়ে পানি পড়ছে। নিলয় বুঝতে পেরেছে এই পানি খুব কষ্টের পানি। আরে তুমি কখন এসেছো? এই তো বেশ কিছুক্ষণ হলো। ঋতু, একটা কথা বলি, কিছু মনে করবে না তো? কি বলবা বলো। আমি হয়তো তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, তাই না? না তো বাবু, তুমি আমাকে কষ্ট দিবা কেন? তুমি আমার লক্ষ্মী বাবু। ঋতু নিলয়ের গালে হাত দিয়ে আদর করে পড়ল কথাগুলো। তারপর হাত ধরে টেনে নিয়ে গিয়ে পদ্মার পাড়ে দুজনে বসলো। নিলয় নিশ্চুপ ঋতুর কর্মকাণ্ড দেখে যাচ্ছে। ঋতু ব্যাগ থেকে একটা খাবারের পাত্র বের করে বলল, আমি তোমার থেকে নিজের মতো করে একটু সময় নিচ্ছি, প্লিজ আমাকে বাধা দিও না। নিলয় কোনো কথা বলছে না, শুধু ঋতুর দিকে চুপচাপ তাকিয়ে আছে। ঋতু কেন এসব করছে কিছুই বুঝতে পারছে না। হা করো বাবু, এই দেখো আমি তোমার পছন্দের খাবার রান্না করে নিয়ে এসেছি। আমি তোমাকে নিজ হাতে খাইয়ে দিচ্ছি, প্লিজ হা করো বাবু। নিলয় ছোট্ট বাচ্চার মতন ঋতুর হাত থেকে খাবার খাচ্ছে। খাবার খাওয়ার পর ঋতুর শাড়ির আঁচল দিয়ে নিলয়ের মুখ মুছে দিল। তারপর ঋতু নিলয়কে শক্ত করে ধরে ঠোঁট চুষতে লাগলো। প্রায় 1 মিনিট হয়ে গিয়েছে, তবু কিছুতে ঋতু নিলয়ের ঠোঁট থেকে নিজেকে সরাচ্ছে না। ঋতুর ঠোঁটের পুরো লিপস্টিক নিলয়ের ঠোঁটে মুখে লেগে গেছে। সরি বাবু, আমি তোমার ঠোঁট আমার শাড়ি দিয়ে মুছে দিচ্ছি।
ঋতু শাড়ি দিয়ে নিলয়ের ঠোঁট মুছে দিয়ে নিলয়কে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, নিলয়, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে ছাড়া কাউকে কল্পনাও করতে পারি না। আমাকে খারাপ ভেবো না প্লিজ। আমি তোমার সাথে অনেক খারাপ কিছু করে ফেললাম, বিশ্বাস করো। তোমাকে না পেলেও আজকের এই দিনটি আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। জানো, বাবা আমার বিয়ে ঠিক করেছে। সামনের সপ্তাহে আমার বিয়ে। এইটাই হয়তো আমাদের প্রথম ও শেষ দেখা। আমাকে পারলে ক্ষমা করে দিও আর নিজের খেয়াল রেখো। আমি সবসময় তোমার পাশে আছি। দোয়া করি তোমার ভালোবাসার মানুষটি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। নিলয় ঋতুর কথাগুলো নিশ্চুপ বালকের মতো শুনছে, কি বলবে ভেবে পাচ্ছে না। তারপর ঋতু কাঁদতে কাঁদতে চলে গেল। নিলয় এখনো বসে আছে। হঠাৎ করে নিলয়ের ফোনে একটা কল আসলো। ফোনের ওপাশ থেকে কথাগুলো শুনে নিলয় মাটিতে ফোনের ওপাশের কথাগুলো শুনে নিলয় মাটিতে লুটিয়ে পড়ল। ফোনের ওপাশে কথা বলছে মিফতির বাবা মুহিব স্যার। স্যার, আপনি কান্না করছেন কেন? আমাকে বলুন কি হয়েছে। বাবা, মিফতি আর আমাদের মাঝে নেই। মিফতি ওপরে চলে গেছে। কি বলছেন স্যার আপনি এসব? আমার বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে। মিফতি আর আমাদের মাঝে নেই। আমার খুব কষ্ট হচ্ছে। মিফতি, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমাকেও তুমি তোমার সাথে নিয়ে যাও। নিলয় অঝরে কাঁদতে লাগলো। মিফতির মৃত্যুর ঘটনাটি নিলয়কে শোকে পাথর করে দেয়। আবদ্ধ রুমে থাকতে ভালোবাসতো, কারো সাথে কথা বলতো না। এভাবে কেটে যায় তার দুঃখের জীবন। এই ঘটনার প্রায় 6 মাস পর নিলয় মালয়েশিয়া চলে যায়। মালয়েশিয়া গিয়ে একটা নতুন চাকরি করে। চাকরিটা প্রায় 2 বছর পর নিলয়কে বিয়ে করতে বলা হয়, কিন্তু নিলয় কিছুতেই বিয়ে করতে চায় না। অবশেষে পরিবারের চাপে নিলয় বিয়ে করতে রাজি হয়। নিলয়ের পরিবার ও তার বন্ধু মিলে বিয়ের ব্যবস্থা করে। তারপর নিলয় মালয়েশিয়া থেকে দেশে ফিরে আসে। দেশে ফিরে এসে বিয়ে করার পর যা ঘটলো তা তো আপনারা জানেনই। এই ছিল নিলয়ের জীবনের পিছনের গল্প। নিলয় গ্রিল ধরে দাঁড়িয়ে কাঁদছিল। চোখ মুছে ভাবলো নতুন বউকে একা রেখে এভাবে দাঁড়িয়ে কান্না করাটা ঠিক নয়। তাই নিলয় বাসর ঘরে ঢুকে রুমের দরজা বন্ধ করে দিল। আচ্ছা, তুমি যদি তোমার বয়ফ্রেন্ডকে বিয়ে করতে চাও, সে কি তোমাকে বিয়ে করবে? নিলয়ের কথা শুনে নববধূ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আরে কি বলে এসব? এমন কি মানুষ হয় বাসর ঘরে বউয়ের বিয়ে দিতে চায়? আরে চুপ করে তাকিয়ে আছো কেন? কি বলেছি শুনতে পাওনি? জানি না, তবে ফোন দিয়েই শুনতে হবে। আচ্ছা, ফোন দিয়ে শোনো। নববধূ তার বয়ফ্রেন্ডকে ফোন করে শুনতে লাগলো তাকে বিয়ে করবে কিনা। অবশেষে জানতে পারলো তার বয়ফ্রেন্ড তাকে বিয়ে করতে প্রস্তুত আছে। এই কথা শুনে নববধূ আনন্দে আত্মহারা হয়ে গেল। তারপর নিলয়কে জানালো তার বয়ফ্রেন্ডকে সে বিয়ে করতে চায়। তখন নিলয় বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ঘুমাও, আমি বেলকনিতে ঘুমোচ্ছি। আর হ্যাঁ, তোমার নামটাই তো জানা হলো না। তোমার নাম কি? জি, আমার নাম পায়েল। ওহ, নামটা অনেক সুন্দর। বিয়ে বাড়ির লোকজন ঘুম থেকে ওঠার আগেই আমাদের ঘুম থেকে উঠে দুজনকে ঠিকঠাক থাকতে হবে, যাতে কেউ বুঝতে না পারে যে আমাদের মধ্যে অভিনয় চলছে। পায়েল আনন্দের সাথে ঠিক আছে বলে রুমের দরজা বন্ধ করে দিল। এদিকে নিলয় ব্যালকনিতে শুয়ে পড়ল। বাসর ঘরে কাউকে ব্যালকনিতে একা একা ঘুমোতে হয়, এটা যেন খুবই অদ্ভুত ব্যাপার। মশার কামড়ে নিলয় সারা রাত ঘুমোতে পারেনি। নিলয় সারা রাত শুধু চিন্তা করেছে সকালে উঠে কি করব, আত্মীয় স্বজনদেরকে কি বলবো। দেখতে দেখতে সকাল হয়ে গেল। নিলয় তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে দরজায় করাঘাত করতে লাগলো। পায়েল এখনো ঘুম থেকে ওঠেনি, তাই দরজা খুলতে কিছুক্ষণ সময় লেগে গেল। তারপর নিলয় রুমের ভিতরে ঢুকে পায়েলকে বলতে লাগলো, আরে তুমি এখনো ঘুমাচ্ছ? সকাল হয়ে গেছে, তাড়াতাড়ি উঠো। আমি ফ্রেশ হতে গেলাম, খুব তাড়াতাড়ি রেডি হয়ে ফ্রেশ হয়ে নাও। পায়েল ঘুমের ঢুলে বিছানার উপর উপুর হয়ে শুয়ে আছে। নিলয় তাকিয়ে দেখছে পায়েলের মুখটা রুমের ভেতরে থাকা ডিম লাইটের আলোতে খুব ছকছকে মায়াবী দেখাচ্ছে। নিলয় মনে মনে ভাবছে পায়েলের গালে একটা চুমু দিয়ে আসি। ভাবতে না ভাবতেই বাহিরে থেকে ভাবিরা দরজায় করাঘাত করতে লাগলো।
হয়তো তারা নতুন বউকে গোসল করানোর জন্য চলে এসেছে। তারপর নিলয় রুমের দরজা খুলে দিয়ে বাইরে চলে গেল। ভাবিতে তাড়াহুড়ো করে এসে নতুন বউকে নিয়ে ডাইনিং এর দিকে চলে গেল নাস্তা করতে। এদিকে নিলয় বন্ধুদের সাথে আড্ডায় ব্যস্ত হয়ে পড়ল। দোস্ত, কেমন ম্যাচ খেললি? নাকি বাঁধাকপি ও ফুলকপির মতো সারা রাত কাপড় খুলতেই খুলতেই শেষ হয়ে গেছে? আরে বেটা, কি বলিস? তুই যা ভাবছিস এর কিছুই হয়নি। দোস্ত, কি বলিস? কি হয়েছে তোর? কোনো সমস্যা? দোস্ত, মেয়েটা তো রিলেশন আছে, তুই ভালোভাবে খোঁজ খবর নিস নাই কেন? আমি তো ভালোভাবে খোঁজ খবর নিয়েছি, আর তাছাড়া আমাকে বলেছিস তার কোনো রিলেশন নেই। তাহলে এমন কেন করলো মেয়েটা? আমি শুনলাম পরিবারের চাপে মেয়েটা আমাকে বিয়ে করেছে। তো যাই হোক, বাদ দে। কয়েকটা দিন অভিনয় করে কাটাতে হবে, তারপর আমি ভেবেছি ওর বয়ফ্রেন্ডের সাথে বিয়ে দিয়ে দিব। সরি দোস্ত, আমি এক্সট্রিমলি সরি। সত্যি আমি খুব অনুতপ্ত। তোর জীবনে কেন যে এমন দুর্দশা নেমে আসে বুঝি না। যাই হোক, বাদ দে। এখন মেয়েটাকে বিয়ে দিতে পারলেই ঝামেলা থেকে মুক্ত হতে পারবো। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। তারপর নিলয় বউকে নিয়ে ঢাকায় চলে এলো। ঢাকায় আসার মূল কারণ হলো পায়েলের বিয়ের ব্যবস্থা করা। এদিকে পায়েল চুটিয়ে তার বয়ফ্রেন্ডের সাথে প্রেম করে যাচ্ছে। পায়েল খুবই আনন্দিত। এভাবে চলছিল তাদের জীবনযাপন। কিন্তু দুঃখের বিষয় হলো পায়েল ও নিলয়ের মধ্যে এখনো পর্যন্ত কোনো বন্ধুত্ব সৃষ্টি হয়নি। আর বন্ধুত্বের সৃষ্টি হবেই বা কি করে? পায়েল তো সব সময় তার বয়ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলতেই ব্যস্ত থাকে। প্রায় 2 দিন পর নিলয় পায়েলকে বিয়ের জন্য রেডি হতে বলল। আচ্ছা শোনো, তোমাদের বিয়ের ব্যবস্থা করেছি। তোমার বয়ফ্রেন্ডের থেকে শোনো কবে সে বিয়ে করতে পারবে। আসলে তার আমাকে বিয়ে করতে কোনো সমস্যা নেই, তবে কোনো কাজকর্ম এখন করে না, তাই সমস্যায় আছে। বিয়ের পর খাওয়াবে কি, পড়াবে কি? ও আচ্ছা, এই সমস্যা। টেনশন করো না, তোমার বিয়ের পর আমি চাকরির ব্যবস্থা করে দিব। নিলয়ের কথা শুনে পায়েলের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। পায়েল কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আসলেই আপনি খুব ভালো মানুষ। আপনার মতো লাইফ পার্টনার পাওয়া ভাগ্যের ব্যাপার। আপনার উপকারের কথা আমি কখনো ভুলবো না। এভাবে প্রায় 4 মাস কেটে গেছে। এর মধ্যে পায়েল নিলয়কে ডিভোর্স দিয়েছে তার বয়ফ্রেন্ডকে বিয়ে করার জন্য। আগামীকাল বিয়ের দিন তারিখ ধার্য করা হয়েছে। এদিকে পায়েল এবং পায়েলের বয়ফ্রেন্ড ও তার বয়ফ্রেন্ডের বড় বোন সহ সবাই কাজী অফিসে গিয়ে বসে আছে। প্রায় আধা ঘন্টা পর নিলয় কাজী অফিসে ঢুকলো। নিলয় কাজী অফিসে ঢোকার পর যা দেখলো তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। নিলয় কাজী অফিসে ঢোকার পর দেখলো ঋতু বসে আছে। ঋতু নিলয়ের দিকে চোখ পড়তেই থমকে দাঁড়ালো। তারপর ঋতু বলল, নিলয়, তুমি এখানে? তুমি এখানে কি করছো? আমারও তো একই প্রশ্ন, তুমি এখানে কেন? নিলয় ও পায়েলের কথা শুনে পায়েলের বয়ফ্রেন্ড ঋতুকে বলল, ও আপনাদেরকে বলতে তো ভুলেই গেছি, পায়েলের বয়ফ্রেন্ডের নাম রিয়াজ। আপু, তোকে বলেছিলাম না পায়েলের সাথে যার বিয়ে হয়েছিল উনি সেই মহান ব্যক্তি। রিয়াজ, এসব তুই কি বলছিস? ওনাকে কি তুই চিনিস? উনি কে? না আপু, ওনাকে আমি চিনি না। তুমি কি তাকে চিনো? তবে উনি অনেক ভালো মানুষ। সে আমার অনেক কিছু করেছে, আমি কখনো তার উপকারের কথা ভুলবো না। এই যে আমি যে চাকরিটা করেছি উনি সেটার ব্যবস্থা করে দিয়েছেন। হ্যাঁ, আমি ওনাকে খুব ভালোভাবে চিনি। তারপর ঋতু নিলয়ের হাত ধরে টেনে বাহিরে নিয়ে গেল। ঋতু রেগে গিয়ে বলতে লাগলো, কি ব্যাপার নিলয়, তুমি তো মিপ্তিকে ভালোবাসতে, তাহলে এই মেয়েকে কেন বিয়ে করলে? তোমার কি মনে আছে সেদিন তুমি যখন আমাকে ফেলে কাঁদতে কাঁদতে চলে গেলে? তখন আমার একটা ফোন আসে। সেই ফোনটা করেছিল মিপ্তির বাবা। মিপ্তির বাবা ফোনের ওপাশ থেকে যা বলছিল তা শুনে আমি মাটিতে লুটিয়ে পড়েছিলাম, কারণ সেদিন মিপ্তি মারা গিয়েছিল। কি বলছো এসব তুমি নিলয়? তুমি তো একটিবার আমাকে জানাতে পারতে। বাদ দাও এসব। তোমার কি অবস্থা বলো? তোমার হাজবেন্ড কেমন আছে? আমাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে, তারপর থেকে আর বিয়ে করিনি, আর ইচ্ছেও নেই। ডিভোর্সের কারণটা জানতে পারি? সে এক পরকীয় প্রেমের গল্প। বাদ দাও, তোমার জন্য খুব কষ্ট হচ্ছে। তোমার জীবনটা বড়ই অদ্ভুত। এবার চলো ওদের বিয়ে দিয়ে দেই। কাজী সাহেব রিয়াজ ও পায়েলের বিয়ে পড়াতে শুরু করলো। ওপাশে ঋতু বসে আছে। ঋতুর চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। প্রায় 10 মিনিট পর বিয়ে পড়ানো শেষ হয়ে গেল। পায়েল ও রিয়াজ সবাই চলে যেতে লাগলো। ঋতু আস্তে আস্তে হাঁটতে শুরু করলো।
তখন নিলয় ঋতুর হাতটা টেনে ধরে কাজীর অফিসে নিয়ে গেল। তারপর নিলয় বলল, কাজী সাহেব, আমাদের দুইজনে বিয়ে পড়িয়ে দিন। আজ একদিনে 2 বিয়ে হবে। তুমি কি সত্যি বলছো নাকি আমি স্বপ্ন দেখছি? 3 বার কবুল বলে দাও, তাহলে বুঝতে পারবে স্বপ্ন না বাস্তব। নিলয় ঋতুকে বিয়ে করে বাসায় নিয়ে গেল। বাসায় গিয়ে নিলয়ের রুমের দরজা খুলে দিল। রুমে ঢুকে ঋতু দরজা আটকে দিয়ে নিলয়কে জড়িয়ে ধরলো। ঋতু নিলয়কে জড়িয়ে ধরে ইচ্ছে মতো কিস করে যাচ্ছে। তারপর নিলয় বলল, আরে ছাড়ো, এখনো অনেক সময় পড়ে আছে। একদিনই সব করে সব ভালোবাসা শেষ করে ফেলবে নাকি? তোমার জন্য আমার ভালোবাসা কখনোই শেষ হবে না। আমি তোমাকে অনেক ভালোবাসি। আজ আমি অনেক অনেক খুশি। তোমাকে খুশি করতে পেরে আমিও আনন্দিত। সুপ্রিয় গল্পপ্রেমী বন্ধুরা, গল্পটি এখানেই শেষ করা হলো। স্বরচিত নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।